যারা শহীদ হয়েছে তাদের এখনো তালিকা পর্যন্ত রাষ্ট্র প্রস্তুত করতে পারে নাই। তাহলে যদি সম্ভব হয় লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করবে, কালো ব্যাচের বিপরীতে একটি লাল ব্যাচ ধারণ করে একটি প্রোগ্রাম মাথায় বেঁধে বা মুখে বেঁধে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে, সেটি এক ধরনের প্রতীকী প্রতিবাদ হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আমরা জেনে নেই সেই প্রশ্নগুলোর উত্তর, আপনাদের মধ্যে মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে তার উত্তরগুলো খোঁজার চেষ্টা করি আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি ছাত্র জনতার অর্জন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন পরিচিত মুখ, দুজন এই সময়ের ছাত্র নেতা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও যারা দীর্ঘদিন লড়াইয়ে ছিলেন। পরিচয় করে দিচ্ছি, বাম পাশে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্বাগত জানাচ্ছি নাসির আপনাকে। এবং একই সাথে ডান পাশে রয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি বিনিয়ামিন মোল্লা আপনার কাছ থেকে শুরু করি, তারপরে নাসিরের কাছে যাই। আমাদের শিরোনামটা দেখেছেন, সেখান থেকে একটু শুরু করি। নিশ্চয়ই দেখতে দেখতে আবার সেই রক্তঝরা দিনগুলোর 1 বছর পার হলো। স্মৃতিচারণে আমাদের কাছে এটি কেবলমাত্র 1 বছর কিংবা 300 দিন, 365 দিন হলেও যে মায়ের বুক খালি হয়েছে তার প্রতিটা দিন নিঃসন্দেহে বছরের পর বছর চলে যায় তার ছেলের অপেক্ষায়। সেই ছেলে তো আর ফিরবে না, কিংবা কারো পিতৃহারা সন্তানের পিতাও ফিরবে না। এই অবস্থায় এসে সেই দিনগুলোকে যখন আপনারা মেমোরিতে নিয়ে আসেন, সেই অবস্থায় মাঝে মাঝে আমাদের জাতি অনেকটা হয়তো বিভ্রান্তিতে চলে যায় যখন আপনাদের মধ্যে এই অর্জনকে নিয়ে একটু টানাটানির জায়গায় দেখি। একটু ক্লিয়ার করবেন যে এ সময়টিতে এসে সেই অর্জনের টানাটানির বিষয়টি কি খুব জরুরি? দেখেন, জুলাই এটা আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের একটা অর্জন। আমরা দীর্ঘ 16 বছর থেকে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের জাতাকল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করে আসছি, সেই লড়াই সংগ্রামের একটা ফসল। আমি বলবো যে এটা আল্লাহর একটা রহমত। আবাবিল পাখির মতো আমাদের এই ভাই বোনরা যারা সামনে এসেছে, এভাবে বুক পেতে দিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে নির্ভীকভাবে, আবাবিল পাখির মতো আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। এ বলে আমরা মুক্তি পেয়েছি, মুক্ত হতে পেরেছি। দেখেন, আমি দেখলাম যে গতকাল বা তার আগেই রিসেন্টলি সময়ও জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের অনেকেই অভিযোগ করতেছে যে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাদের পুনর্বাসনের সঠিক সহযোগিতা তারা পাচ্ছে না। আমি দুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আহত শিক্ষার্থীর সাথে কথা বলেছি, সেও বলতেছে যে সঠিক চিকিৎসা সে পাচ্ছে না এবং অবহেলার শিকার হয়েছে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে নিয়োগপ্রাপ্ত ছিল, যে দায়িত্বপ্রাপ্ত ছিল, অনেকবার ফোন দিয়েছে কিন্তু সে সেভাবে রিসিভ করে নাই, টেক কেয়ারও করে নাই। যারা শহীদ হয়েছে তাদের এখনো তালিকা পর্যন্ত রাষ্ট্র প্রস্তুত করতে পারে নাই। সেই জায়গাটায় যখন আমরা আসলে কে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, কে এই আন্দোলনের মূল আইডিয়া দিয়েছে, এগুলো নিয়ে যখন আমার মনে হয় যে ছাত্র সংগঠন বা নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দের জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসলে আলোচনা শুরু হয়, তখন শহীদদের আত্মা কষ্ট পায় এবং যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আহত শহীদদের পরিবার, তারা কষ্ট পায়। তাদের কাছে এটা আসলে ভালো লাগে না। কিন্তু সঠিক ইতিহাসটা তো থাকা উচিত, সেটা তো ঠিক। দেখেন, যদি এখন প্রশ্ন করা হয় যে যখন আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, বা ধরেন যে বিষয়টা এই সময় সবচেয়ে বেশি আলোচিত ইস্যু, যে ফেসবুক প্রোফাইল লাল করা, তো আমি প্রোফাইল লাল করেছি, দেশের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা লাল করেছে, কোটি কোটি মানুষ লাল করেছে, ভাই তখন কি কেউ জিজ্ঞাসা করেছে যে এই আইডিয়াটা কার? বা তখন কি কেউ জিজ্ঞাসা করেছে যে আসলে এই প্রস্তাবনাটা কার? তখন কি কেউ জিজ্ঞেস করেছে এই কর্মসূচিটা কার? জিজ্ঞেস কিন্তু করে নাই। এই আইডিয়াটা কার, এইটা প্রকাশিত হলেও তখন শিক্ষার্থীদের ভিতরে যে আরো আগ্রহ বেশি হতো বা কেউ এটা গ্রহণ করতেন না, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু যদি তার আইডিয়া, আপনারা যারা যারা যে আইডিয়া দিয়েছেন, সেই আইডিয়ার সেখানে তাকে বাহবা দেয়া বা তাকে এই ক্রেডিটটা দেওয়ার ক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে, নাকি দেয়াই উচিত মনে করেন? আপনাকে পরিস্থিতিটা আগে বুঝতে হবে, সিচুয়েশনটা আগে বুঝতে হবে।
যে যখন আপনার যুদ্ধ পরবর্তী সময়ে জি আপনি এখন একটা স্থিতিশীল সময়ে যেতে পারেন নাই, তার আগে যখন আপনি এই বিষয়গুলোকে নিয়ে টানাটানি করবেন, এবং অবশ্যই এটা বাস্তবতা যে মানে এই বিষয়গুলো টানাটানি করা হয় তখনই যখন আসলে ব্যক্তি ইন্টারেস্ট, গ্রুপ ইন্টারেস্ট, দলীয় ইন্টারেস্ট অথবা কোনো স্বার্থ থাকে। যে হ্যাঁ এই সব কিছু ক্রেডিট আমার, আসলে ক্রেডিট কি আসলে শুধুমাত্র আমাদের বা ছাত্র নেতাদের, যারা আইডিয়া দিয়েছে তাদের, যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে ছাত্র জনতা, এখানে যারা ছাত্র নেতারা আছে সংগঠনের, সবাই তো সম্মুখ সারিতে যুদ্ধ করেছে। আমি যেটা বলতে চাই যে ভাই জুলাইয়ে আসলে সবাই এ প্লাস। জি, জুলাই আসলে সবাই এ প্লাস, ভালো কথা বলেছেন নাসির। আপনার কাছে আসি, যদিও একদম শেষ কথাটার সূত্র ধরে, সেটি হচ্ছে যে বিভিন্ন অন্য সংগঠন থেকেও এটির কেউ কেউ বলেছেন যে প্রোফাইল লাল করা এই প্রস্তাবনাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির দিয়েছেন, যদিও ভিন্ন একটা মত এসেছিল। প্রশ্ন হচ্ছে সেটি না, সেটি আপনি দিলে, আপনার দেয়ার জায়গা থাকলে অবশ্যই আপনাকে সেটি সাধুবাদ এবং এই ক্রেডিটটা দেয়াই উচিত বলেও আমি মনে করি। সেটি যদি অন্য কেউ দিয়ে থাকে সেটিও তাকেও সেই বিষয়টি আসা উচিত। যে প্রশ্নটি ছুড়ে দিয়েছে ইয়ামিন, তিনি বলছেন যে এই বিষয়গুলো অথবা এই বিষয়গুলো সামনে আসার সাথে তিনি স্বার্থ জড়িত দেখছেন এবং এখনই যথাযথ সময় কিনা সেটির প্রশ্নও কিছুটা ইয়ামিনের রয়েছে। এখান থেকেই একটু শুরু করি। ইয়ামিন ঠিকই বলেছেন যে যারা শুরুতেই এই বিষয়টি সামনে এনেছেন তারা একটি স্বার্থকে প্রাধান্য রেখে এনেছেন। প্রথমে যদি স্পেসিফিক করি তাহলে হচ্ছে লাল মানে প্রোফাইল লাল করার কোনো বিষয় শুরুতে আসলে হচ্ছে এটি আলোচনায় ছিল না। আলোচনায় যেটি ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগ 29 তারিখে আপনার মনে রয়েছে রাষ্ট্রীয়ভাবে তারা কথিত রাষ্ট্রীয় শোক পালন করবে যারা শহীদ হয়েছেন। তাদের ভাষায় তো তারা শহীদ বলছেন না, তারা বলেছেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তখন এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিকালবেলা আমাকে ফোন করেছিলেন, যে তিনি বলেছিলেন যেহেতু প্রতিটি কর্মসূচি আমাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছিল, তিনি বলেছিলেন যেন আমাদের পক্ষ থেকে মানে ছাত্রদলের পক্ষ থেকে যেন এর বিপরীতে একটি প্রোগ্রাম করা যায়, যেটি কালো ব্যাচের বিপরীতে একটি লাল ব্যাচ ধারণ করে একটি প্রোগ্রাম। প্রোফাইলের কোনো বিষয় প্রথম আসেনি। তখন আমরা এটি যারা তখনকার সময়ে স্টেক হোল্ডার হিসেবে দায়িত্বে ছিলেন, জনাব আব্দুল কাদের, জনাব মাহিন, রিফাত রশিদ সহ যারা ছিলেন, আমরা তাদেরকে এটি আনুষ্ঠানিকভাবে বলেছি। আমি দায়িত্বশীল হিসেবে আমি বলেছি, আমাদের সভাপতিকে আমি অবগত করেছি। তখন আমরা পলিসি নিয়ে আলাপ করলাম যে কি কি পলিসিতে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করা যায়, যেটি আসলে খোলাসা করা উচিত। তখন আমরা প্রথমে আলাপ করলাম যে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করা যেতে পারে। এর ভিতরে অনেকে আলোচনার মধ্যে অনেকে বলেছেন যে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করলে আওয়ামী লীগ যেহেতু প্রোগ্রাম থ্রো করেছে তাহলে মুখোমুখি সংঘর্ষ হবে, এমনি প্রচুর হতাহত হচ্ছে, তাহলে যদি সম্ভব হয় লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করবে। অনেকে প্রস্তাব করেছে যদি লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম না করা যায় তাহলে তার বিকল্প হিসাবে লাল ব্যাচ মাথায় বেঁধে বা মুখে বেঁধে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে সেটি এক ধরনের প্রতীকী প্রতিবাদ হবে। জি, আলোচনার মধ্যে সর্বশেষ যেটি উঠে আসছে সেটি হচ্ছে যে যেটা আলোচনা করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন আরেকজন বলেছিল আমাদের মধ্যে যে আলোচনা আসছিল যে যদি এই দুটি সম্ভব না হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ব্যাচ ধারণ করে প্রোফাইল লাল করার বিষয়টি সামনে উঠেছে। এটি আমাদের আলোচনার মধ্যে। এই পুরো প্রক্রিয়াটি শেষ করতে প্রায় আমাদের ঘণ্টাখানিক আলাপ আলোচনা করা লাগছে। এর মধ্যে জনাব আব্দুল কাদের তিনি অনেকের সাথে কথা বলেছেন, আমরা আমাদের দলের আবার হাইকমান্ডের সাথে কথা বলেছি। সর্বশেষ যে কনফিউশনটা তৈরি হয়েছিল সেটি হচ্ছে আপনি জানেন যে লাল একটি বিপ্লবের রং এবং একই সাথে লাল কিন্তু অনেক সময় উৎসবের রঙও অনেক জায়গায়। সর্বশেষ এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি জানিয়েছিলাম, যেহেতু একটি প্রোগ্রাম এত গুরুত্বপূর্ণ, এখন প্রোগ্রাম দেওয়ার পরে যদি এত মানুষ হতাহত হচ্ছে, প্রোগ্রাম দেওয়ার পরে যদি প্রোগ্রামের পলিসি নিয়ে যদি জটিলতা তৈরি হয় যে লালের সাথে শহীদদের একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয়, তাহলে সেজন্য আমরা আবার ওনাকে এটা কনসার্ন করেছিলাম। জি, পরে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই তখন আপনি জানেন শিলংয়ে ছিল, ওনাকে বলতে বলেছেন। আমি ওনাকে বলেছি, উনি এটি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে লাল যেহেতু বিপ্লবের রং, এটি যেরকম সত্য লাল উৎসবের রং, কিন্তু এটি সারা দেশে সারা পৃথিবীতে কিন্তু উৎসবের রং না। উনি বলেছেন ইউরোপের অনেক দেশে কমলা কালার দিয়ে উৎসব করা হয়, রঙিন দিয়ে উৎসব করা হয়। তিনি বলেছেন বিপ্লবের রং হিসেবে লাল হতে পারে। তাহলে তিনটি প্রোগ্রাম কিন্তু এখানে, একটি হচ্ছে লাল ব্যাচ ধারণ করে
যেটি প্রোগ্রাম করবে, আওয়ামী লীগ যেটি দিয়েছে তার বিপরীতে আরেকটি হচ্ছে লাল ব্যাচ মুখে দিয়ে অথবা মাথায় দিয়ে ছবি পোস্ট করবে। আর এই দুটি যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে মানে লাল রং দিয়ে প্রোফাইল। এবং আপনি জানেন সকালবেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের সম্মানিত শিক্ষকরা 10টা বাজে লাল ব্যাচ ধারণ করে, আপনার মনে আছে, তারা কিন্তু প্রোগ্রাম করেছে। এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ফিতা বেঁধে বা লাল মুখে কাপড় পরে অনেকে দিয়েছে, শুধু লাল। কিন্তু অপেক্ষাকৃত যেহেতু প্রথম দুইটা একটু কষ্টসাধ্য ছিল এটি লাল কাপড় সংগ্রহ করা, এই জন্য অনেকে এটা দিয়েছে। কিন্তু এটিতে আমাদের পক্ষ থেকে বা ছাত্রদলের পক্ষ থেকে আমরা বলিনি, এটি শিবির তারা প্রথম বলেছে এটা নাকি তারা দিয়েছিল। পরে আমরা দেখলাম যারা স্টেক হোল্ডার হিসেবে যারা দায়িত্বে ছিলেন সেই সময়ে, অর্থাৎ জুলাইয়ের 29 তারিখে, আপনি জানেন তখন একটা সেকেন্ড লেয়ারের লিডারশিপ চলছিল সমন্বয়কদের মধ্যে, কারণ প্রথম শেপের তখন সারা অ্যারেস্ট ছিল। তখন তারা নিজ দায়িত্বে বলেছেন যে এটি শিবিরের প্রস্তাবনা ছিল না, এটি ছাত্র দলের বা আলাপ আলোচনার মাধ্যমে। কিন্তু আমরা তো একবারও বলিনি যে এটা আমাদের ক্যারিট বা এটি গত এক বছরে তো আমরা একবারও বলিনি। আমরা আমাদের নিজেদের মধ্যে আলাপে বলেছি, আমাদের যে বুকলেট হয়েছে সেখানে আমরা বলেছি, এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আইডিয়া দিয়েছিলেন, আমরা আমাদের বইতে লিখেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি আপনাদেরকে কিন্তু আমরা বলিনি। সুতরাং ক্রেডিট দেওয়া না দেওয়া, ক্রেডিট পাওয়া না পাওয়ার বিষয়ে এখানে আমাদের কোনো দায় নেই। আমরা মনে করি যে একটি গোষ্ঠী স্বার্থান্বেষভাবে একটা মিথ্যার আশ্রয় নিয়েছে, তার পরবর্তী সময়ে যারা দায়িত্বে ছিল তারা এটি আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব শেষ করেছে। এখন আপনি দায়িত্বে ছিলেন, আমরা আপনাকে বলেছি যে লাল ব্যাচের বিষয়টি দেওয়া যেতে পারে। যদি ইয়ামিন থাকতো ইয়ামিনকে আমরা বলতাম। এখন যারা দায়িত্ব ছিল তারাই বলেছে এটি ছাত্র দলের পক্ষ থেকে প্রস্তাব আসছে। এখানে শিবির তো দায়িত্বে ছিল না। আর শিবিরের যাদের বিষয়ে কথা বলা হচ্ছিল তাদেরকে আমরা তখন সেই সময়ে জুলাই আগস্টে শিবির হিসাবে আমরা কোনোভাবে তাদেরকে চিনতাম না, সমন্বয়ক হিসেবে তাদেরকে দেখা চিন্তা ভাই। জি, এখানে একটু আমি কোট করি, সেটি হচ্ছে যে নাসির আপনি বেশ কয়েকবার আপনার কথায় বারবারই কিন্তু বলেছেন যে আমরা স্টেক হোল্ডার যারা আছেন। প্রশ্নটা হচ্ছে সেই আমরার মধ্যে সবাই ছিলেন, ইয়ামিনরা ছিল, আপনারা ছিলেন, আমি তো বললাম ছিল। সেই জায়গাটায় এসে আপনারা এই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আপনারা এক হয়ে কাজ করতে পেরেছেন। পরবর্তী সময় এই আমরাদের মধ্যে কেন ফাটল দেখা দিয়েছে বা ফাটল কতটুকু হয়েছে? দেখুন, ফাটল তো কিছুটা হয়েছে, নতুবা যদি না হতো তাহলে তো এই কোশ্চেন অ্যারাইজ হতো না। ফাটল হয়েছে, কিন্তু এই ফাটলের জন্য বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবে আমরা দায়ী নই। যারা বিভাজিত করতে চেয়েছে, যারা জুলাইকে বিখণ্ডিত করতে চেয়েছে, যারা জুলাইয়ের ক্রেডিট নিতে চেয়েছে, যারা জুলাই ক্রেডিট দিতে চায়নি, যারা 5 তারিখের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বলেছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, যেখানে শহীদ ওয়াসিম যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ নেতা ছিলেন, যিনি জীবনে জানতেন যে তিনি কখনোই চাকরি পাবেন না, সেটা জেনেও তিনি ফ্যাসিবাদের বিপক্ষে শুধুমাত্র ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য তিনি আন্দোলন করেছিলেন। শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে যে সংগঠনের নেতা হিসেবে প্রথম শহীদ হয়েছেন, সেই সংগঠনকে ছোট করে বলা হয়েছে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এই যে এটাতে আপনি ইনসাফ করেন নাই, আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাতেই তো এই যে বিভাজন তৈরি হয়েছে। এবং এই বিভাজন তৈরি করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা গত 15 বছর ধরে বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতি করে নাই, 5 তারিখের পর তারা গুপ্ত অবস্থায় থেকে প্রকাশ্যে রাজনীতি করেছে, তারা এই বিভাজনটা করেছে। অন্য কোনো গোষ্ঠী এই বিভাজনের সাথে জড়িত নয় বলে আমরা মনে করি। আমি আলোচনায় ফিরবো, অনেকগুলো প্রশ্ন এসছে, যদিও গুপ্ত সংগঠন বলতে আপনারা কাদের বুঝাচ্ছেন সেটি আমরা গুপ্ত সংগঠন শিবিরকে বুঝাচ্ছি। আমরা ফিরছি বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, আপনার কাছে। আগের যে সাধারণ সম্পাদক ছাত্রদলের তিনি কিছু কথা বলছিলেন, যদিও তারা ছাত্র শিবিরের ব্যাপারে গুপ্ত সংগঠন বলছেন তাদের জায়গা থেকে, আর এই যে পার্সেন্টেজ দেওয়ার ক্ষেত্রে যে 0% নাকি 100%, এই যে টানাটানির যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন একটু শুনতে চাই। দেখেন, আসলে আমার সেই 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন, সেই সময় থেকেই আসলে আন্দোলনে যুক্ত হওয়া এবং ছাত্র রাজনীতিতে আসা। উদ্দেশ্যটাই ছিল যে বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতিটা চলে, অতি রাজনীতি, সেই রাজনীতিটা যেন আর না হয়। দলীয় প্রভাবে যে একটা পেশিশক্তি, কালো টাকা নির্ভর একটা রাজনীতি হয়, দখলদারিত্বের রাজনীতি, সেটা থেকে মুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ, হ্যাঁ, যেখানে বাম ডান মধ্যপন্থী সব রাজনৈতিক দল, সাধারণ শিক্ষার্থী সবাই একসাথে থাকতে পারে, সসম্মানে থাকতে পারে, নিরাপত্তার সাথে থাকতে পারে,
এবং শিক্ষার্থীদের অধিকারগুলো প্রবলেমগুলো বেশি প্রায়োরিটি পায়, এরকম একটা অ্যাক্টিভিজম তৈরি করা। তা আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আমি 6 মাস একবার জেল খাটলাম, তারপরে জাতীয় নির্বাচনের আগে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য আমি ঘোষণা দিয়েছিলাম রাজু ভাস্কর্য, পরবর্তীতে ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠন তারা সবাই মিলে এই আন্দোলনটা মাঠে গড়ায়। তো তখন আমি আর 7 মাস সলিডারি কনফাইনমেন্টে রাখে, এবং দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের এই সময়ে আমাদের অনেক বেশি শক্তি ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘটনায় চেষ্টা করেছি প্রতিবাদ করা। আব্বার ফাহাদ থেকে শুরু করে ফুলপুরি আমরা অনেকবার মার খেয়েছি, কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছি, মানে হাসপাতাল থেকে আবার সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি, জেলখানায় গিয়েছি, জেলখানা থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিবাদ করেছি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই সময় আসলে শিক্ষার্থীরা কি চায়, শিক্ষার্থীরা চায় আসলে 5 আগস্টের পরে একটা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা। আমি এটাকে এইভাবে বলি, আমি এই জায়গাটা একটু নিতে চাই, সেটা হচ্ছে যে ছাত্র সংগঠনটিকে নাসির বলছেন যে গুপ্ত সংগঠন, সেই জায়গাটার সাথে আপনি একমত? তাদের কি সেই গুপ্ত জায়গাটাকে আপনি কিভাবে? আমি সেই জায়গাটায় আসতেছি, একটু ব্যাকগ্রাউন্ড টানাটা প্রয়োজন ছিল, এই জন্যই টানতেছি। জি, তো সেই জায়গাটায় এখন আমি যেটা বলি যে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, হ্যাঁ, মেক দ্য ইউনিভার্সিটি ফর একাডেমিক এক্সেলেন্স। এখন এই যে দীর্ঘ আমার পদযাত্রা, আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র শিবিরের নেতৃবৃন্দদের সাথে আমি জেল খেটেছি, ছাত্র দলের ভাইদের সাথে জেল খেটেছি, জামাতের নেতাদের সাথে জেল খেটেছি, বিএনপি নেতাদের সাথে জেল খেটেছি। আমি দেখেছি যে কিভাবে ছাত্র দলের নেতাদেরকে এই জাতীয় নির্বাচনের সময় মেরে পা ভেঙে ফেলে রেখেছে, মানে ডিবির গারদে কারেন্টের শক দিয়েছে, জামাতের ছাত্র শিবিরের নেতাদেরকে নিয়োজিত হয়ে দেখেছি। কিন্তু এটা সত্য, এটা তো দিবালোকের মতো সত্য যে এই 5 আগস্টের আগ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই বা করে নাই। এখন সেই জায়গা থেকে ভাই আমি তো একটা ছাত্র সংগঠন করি, রাজনীতিটা কি? আমার দৃষ্টিভঙ্গিতে রাজনীতি হচ্ছে একটা পাবলিক জিনিস, মানে যেটা উন্মুক্ত থাকবে, যেটা জনগণ আপনাকে জবাবদিহিতা করতে পারবে। আমরা তো অনেকবার মার খেয়েছি, কিন্তু আমরা তো পাবলিকলি ছিলাম, মার খেয়েছি, আবার এসেছি, ছাত্র দলের ভাইয়েরা ক্যাম্পাসে মার খেয়েছেন, হ্যাঁ, তাদের জন্য আরো বিষয়গুলো খুব কঠিন ছিল, তারা আবার ক্যাম্পাসে আসার চেষ্টা করেছেন, এসেছেন কখনো কখনো। তো সেই জায়গা থেকে আমার কাছে এটা মনে হয় না যে মানে পলিটিক্স ক্যান বি ইন হিডেন, মানে বা পলিটিক্স ক্যান বি সিক্রেট, মানে রাজনীতি কখনো সিক্রেট হইতে পারে, এটা আমার কাছে মনে হয়। আমি যদি একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে আপনাদের ব্যাপারে, অথবা আপনাদের তো পরে দল হলো, দলের পরে আপনারা ছাত্র সংগঠনের, এর আগে আপনাদের এখন মূল দল যারা, তাদের সাথে আপনি একই সাথে আন্দোলন করেছেন, যারা ভিপি হলেন, অন্যান্য হলেন, ইভেন এই এনসিপির সেক্রেটারিও আপনাদেরই একসাথে ছিলেন। তো তাদের ব্যাপারে ভিপি যখন হলেন, তারপরে যখন তৎকালীন সরকার প্রধানের কাছে গেলেন, অনেকেই কিন্তু মনে করত, অনেকে তখন বিভিন্ন বক্তব্যে আসতো যে আপনাদের সাথে তাদের একটা সমন্বয় ছিল, কারণ হচ্ছে অন্য ছাত্র সংগঠনকে দেখলে একদমই টলারেট করতো না, একদমই অ্যাক্সেস দিত না, সেটা ছাত্রদল ছাত্র শিবিরকে। আপনারা কিন্তু ঘুরে ফিরে মারি খেলেও আবার অ্যাক্সেসটা পেতেন, আপনাদেরকে একদম নিঃশেষ করে দিত না, এরকম কিন্তু একটা অভিযোগ আছে। আপনারা কি ওই সময় সমন্বয় করতেন? পরে কি আসলে আপনারা একটু কোনো কারণে বেঁকে গেলেন? আচ্ছা, সেই জায়গাটায় বলি যে দেখেন, আমরা সেই সময় ডেসপারেটলি একটা শপথ করেছিলাম, আমরা বুঝেছিলাম যে এই শেখ হাসিনা আওয়ামী লীগের পতন ঘটাতে হবে, ডাকসু নির্বাচন হয় 3 মাস পরে, মানে তার আগ পর্যন্ত তাদের সাথে সমন্বয় করতে হবে। আমাকে একটু বলতে দেন। আমরা ডেসপারেটলি শপথ করেছিলাম যে 54 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি, আমাদের যদি জীবনও চলে যায়, ক্যারিয়ারও বিসর্জন দিতে হয়, আমরা এই শেখ হাসিনা আওয়ামী লীগের পতন ঘটাবো। এই যে আমাদের যে ডেসপারেট একটা কমিটমেন্ট নিজেদের ভিতরে, এই কমিটমেন্টের কারণে আমরা মানে মৃত্যুর ভয় কখনো করতাম না, আমরা এসে দাঁড়িয়ে যেতাম, এটা ছিল আমাদের কনফিডেন্সের জায়গা। দ্বিতীয়ত, আমাদেরকে দেখবেন যে আমরা যত প্রোগ্রাম কর্মসূচি কাজগুলো করেছি, 99% কার্যক্রমই ছিল স্টুডেন্ট সেন্ট্রিক। কোনো হলে কেউ নির্যাতিত হলে সেটা নিয়ে কথা বলেছি, শিক্ষার্থীদের আবাসন নিয়ে কথা বলেছি, শিক্ষার্থীদের উপর কোথাও অত্যাচার হলে সেটা নিয়ে কথা বলেছি, আব্বার ফাহাদ হত্যাকাণ্ড হয়েছে সেটা নিয়ে আন্দোলন করেছি, ফুলপুরের উপর অত্যাচার হয়েছে সেটা নিয়ে আন্দোলন করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উপর নির্যাতন, স্টুডেন্ট সেন্ট্রিক আন্দোলনগুলো যখন আমরা করি, তখন কিন্তু ছাত্রদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক থাকে। আপনাদের আন্দোলনটা স্টুডেন্ট কেন্দ্রিক ছিল, সরকার পতন রিলেটেড, পরিবর্তন রিলেটেড তখনও যায়নি। পরিবর্তন সেই কারণে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যখন আমাদের উপর হামলা করবে বা হামলা করতো, আক্রমণ করতো, তখন সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা ক্ষুব্ধতা তৈরি হতো। এই যে শিক্ষার্থীদের সাথে একটা সম্পর্কের জায়গা থেকে, মানে এটা বলতে পারেন যে একটা, মানে তারা ভয় পেত যে এদেরকে মারলাম, এরা আবার হাসপাতাল থেকে এসে প্রতিবাদ, আবার মারবো, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তো ছাত্ররা তো আবার ক্ষুব্ধ হয়ে যায়। এরকম কি হতে পারে না যে বিষয়টি
আপনারা আপনারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই ছিলেন, কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের কোনো জায়গায় তখনও আছেননি, সুতরাং ফ্যাসিবাদী ব্যবস্থা আপনাদেরকে থ্রেট আমরা অসংখ্যবার, আমি রাজু ভাস্কর যে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, এই যে ছাত্রলীগ, আপনারা যদি এই রাজনীতি পরিবর্তন না করেন বাংলাদেশ থেকে আপনারা বিলীন হয়ে সেটি বক্তব্য করা আর মাঠে আন্দোলন গড়ে তোলা দুটো কি এক? আন্দোলন তো আমরাই গড়ে তুলেছি দীর্ঘ যে এই 6 থেকে 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি প্রত্যেকটা মুভমেন্ট আপনি যদি হিসাব করেন, আপনি আমাদেরকে দেখতে পাবেন কোনো একটা আন্দোলন পাবেন না যেখানে আমরা সম্মুখ সারিতে নাই। অনেক ধন্যবাদ। এই যে বিপ্লবের ধারাবাহিকতাটা, সেই ধারাবাহিকতাটা তো আমরা ধরে, কেবলমাত্র আমরাই ধরে নিয়েছি সেটা বলবো না, কিন্তু সেই জায়গাটাতে মুখ্য ভূমিকায় ফ্রন্ট লাইনে আমরা ছিলাম। অনেক ধন্যবাদ। ছাত্রদল তাহলে কি করেছে? আন্দোলন যদি গণ অধিকার, ছাত্র অধিকার তারাই করে থাকে, মুখ্য ভূমিকায় তারাই নিয়ে থাকে, তাহলে আপনারা বৃহৎ ছাত্র সংগঠনগুলো কি তাদের পেছনে পেছনে ছুটছিলেন? না, আমি ওরকম মনে করছি না। ইয়ামিন যেটা বলার চেষ্টা করছে বা তার বিরোধিতাও করছি না, যে এটা সত্য যে মানে ছাত্রদলকে ছাত্রলীগ যে চোখে দেখত সেই চোখে হয়তো ইয়ামিনদেরকে হয়তো দেখতো না। আপনি যে কোশ্চেনটি জনাব ইয়ামিনকে করেছেন, এটা খুবই ভ্যালিড। যে ধরেন আমরা যখন শিক্ষার্থীদের অধিকারের জন্য, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য ধরুন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি, ওইটা অনেক পরের কথা। ছাত্রদলের একজন নর্মাল নেতা, ধরেন তার কোনো পদ পদবি নেই, সে শুধু ধরেন সরকার বিরোধী অথবা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফেসবুক পেজে সে লাইক দিয়েছে বা বিএনপির কোনো পোস্টে সে লাইক দিয়েছে, তাকে তো ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি। ধরেন শিক্ষার্থী ছাত্র সংশ্লিষ্ট কোনো বিষয় ইয়ামিন যেরকম বলছেন, যে সেরকম তো বহু প্রোগ্রাম আমরা করেছি, করার চেষ্টা করেছি, সেই প্রোগ্রামগুলো তো আমাদেরকে করতেই দেওয়া হয়নি। একদম প্যাসিবাদ যেভাবে মুখ্য দালালি ভূমিকা পালন করে সেরকম করে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে, আমি বলছি না যে ইয়ামিনরা হচ্ছে ব্যালেন্স করে বা সমন্বয় করে করেছে, এটা আমরা বলছি না। হয়তো তাদেরকে সেই চোখে থ্রেট মনে করতো না বলে হয়তো ছাত্রলীগ সেভাবে দেখতো না, কিন্তু আমাদেরকে তো ওই চোখেই দেখতো যেই চোখে তারা মনে করতো থ্রেট বা আমরা প্যাসিবাদকে উৎখাত করে একটি গণতান্ত্রিক দ্বারাই ফিরে যাবো, এটা হয়তো তারা মনে করতো বলেই এরকম করতো। কিন্তু আমি এর অর্থে এটা বলছি না যে তাদেরকে করতো না। এটি একটি সামগ্রিক বিষয়। বা বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন তো ছাত্রলীগের ওই সময়ে ধরেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারাও তো রাজনীতি করেছে বিশ্ববিদ্যালয় প্যারালালি, কিন্তু বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আমরা প্রকাশ্যে রাজনীতি তো করেছি, এর মধ্যেও আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, হামলা করা হয়েছে, তারপরও আমরা আসলে সচেষ্ট থেকেছি যে এই প্রোগ্রাম মানে আপনি যেরকম বলছেন সেগুলো করার জন্য। নাসির, লেজুর বৃত্তি এই কথাটা বহুল প্রচলিত, যদিও ছাত্র সংগঠন সবাই বললেন যে আমরা কেউ লেজুর বৃত্তি করি না। আমরা এই যে আপনি বললেন যে কেউ গুপ্তভাবে কাজ করেছে, এদের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি সৌহার্দ্যপূর্ণ কথা বলতে। তখন আপনাদের বৃহৎ সংগঠন জাতীয়তাবাদী দল এবং তাদের বৃহৎ সংগঠন জামাতের হৃদ্রতা অনেকটা কাছাকাছি দেখেছি। বিষয়টি কি এরকম যে বৃহৎ সংগঠন যখন একটু তাদের রাজনৈতিকভাবে দূরত্ব তৈরি হয়, তখন আপনারা ছাত্র সংগঠনও একটু নিজেদের মধ্যে একটু দূরত্ব তৈরি করেন কথায়? না, এটা একদমই ভুল। কারণ ধরুন আমাদের সাথে বিনিয়ামিন সাথে ধরুন আমরা মিনিমাম 8-9 বছর ধরে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, এবং জনাব রাশেদ, জনাব নূর, ওনাদেরকেও প্রায় এই সময় মাঝামাঝি চিনি। যখন থেকে আমরা মনে করি যে আমাদের সাথে বিভাজন, মানে আপনি যে অর্থে বলছেন, বিশেষ করে ধরেন আপনি স্পেসিফিক করেন নাই, ধরেন আপনি ছাত্র শিবিরের কথা বলেছেন, যখন ধরুন এই 5 আগস্টের পূর্বেও আমাদের সাথে তাদের যে পলিসিগত বিষয়ে বা আদর্শগত বিষয়ে আমাদের সাথে কিন্তু তাদের ব্যাপক অমিল ছিল। এমন নয় যে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি যার জায়গা থেকে, কিন্তু এখন বিএনপির সাথে জামাতের দূরত্ব রয়েছে, এই জন্যই যে শিবিরের সাথে আমাদের দূরত্ব, বিষয়টা এরকম নয়। বরং ছাত্রলীগের সাথে আমাদের যেরকম বিভাজন ছিল আদর্শগত, ছাত্র শিবিরের সাথে এরকম আদর্শগত বিভাজন সবসময় ছিল। কিন্তু 5 তারিখের পরে আপনি দেখবেন যে যখন একটি গণতান্ত্রিক দ্বারাই দেশ যাচ্ছে, নতুন করে আমরা একটা নতুন সম্ভাবনা দেখছি দেশকে নিয়ে, ঠিক তখনই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যত প্রোপাগান্ডা করা দরকার, বিভাজিত রাজনীতি করা দরকার, গণ অভ্যুত্থানকে অংশীদার জনের মধ্যে ভাগবাটোয়ারি করা দরকার, সবগুলো করেছে ছাত্র শিবির। এখানে জামাত কোনোভাবে রিলেভেন্ট না, বা জামাতের বিষয় কোনোভাবে আমাদের কাছে মুখ্য বিষয় নয়। বরং জামাত কি করেছে না করেছে এগুলো আমরা দেখছি না, বরং সংগঠন হিসেবে ছাত্র শিবির প্রতিটি ক্যাম্পাসে যেরকম প্রোপাগান্ডা করছে, তারপরে হচ্ছে ধরুন এই যে গণ অভ্যুত্থানের যেই 0% কন্ট্রিবিউশন,
100% সেলিব্রেশন এইরকম একটি বিষয়কে সামনে নিয়ে আসছে, এটি কোনো সমন্বয়ক আনেনি অথবা গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার তারা কেউ বলেনি, এটি একমাত্র শিবিরই বলেছে। এখন ধরেন এই যে নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে যে লাল ব্যাচ ধারণ, লাল ফিতা, এটি অন্য কেউ আসলে করেনি, এটি শুধুমাত্র শিবির করেছে। বরং যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিল তারা বরং স্বীকারই করেছে যে এটি কারা করেছে, কাদের ন্যায্য হক। আপনি যেটি প্রথমবার বলেছেন যে কেউ যদি এটি করে থাকে তার অবদান কি অস্বীকার করবে নাকি, তারা বলেছেন যে এটি ছাত্রদলের পক্ষ থেকে করা হয়েছে, বরং সেইটিকে বাড়িয়ে সেইটিকে অবদানকে খাটো করে তারা বলেছে তারা করেছে। এখন আমরা তো বলি না যে আমরা করেছি, ধরুন ইয়ামিন বলেছে যে নাসির ভাই করেছে। এখন কেন ইয়ামিন বলেছে নাসির ভাই করেছে, ইয়ামিনের 14 গোষ্ঠী, যদিও ইয়ামিনের বিষয়ে শিবির একটু সফট কেন আমি জানি না, ধরুন আব্দুল কাদের করেছে, আব্দুল কাদেরের জীবন 14 গোষ্ঠী ছাত্র শিবির শেষ করে দিয়েছে। না আমি সফট, কিন্তু আমার বিষয়ে শিবিরও একটু সফট আপনার বিষয়ে। তো এই যে প্রোপাগান্ডাগুলো, এই প্রোপাগান্ডাগুলো করে ছাত্র সমাজকে যেরকম বিভ্রান্ত করে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই যে আন্তরিক সম্পর্কে যে তারা তো স্বীকার করেছে যে ধরেন এনসিপির সাথে অথবা নতুন যে ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে তো আমাদের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাদের সাথে যে আমাদের খুব ভালো সম্পর্ক, তাদের সাথেও আমাদের টানপোড়েন রয়েছে, কিন্তু তারপরেও তারা স্বীকার করেছে। কিন্তু তারা স্বীকার করলো, শিবির কোনোভাবে মানতে রাজি না যে এটি ছাত্রদল বলেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনারা সারা দেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে নিশ্চয়ই আপনারা ওভারঅল যত ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে আপনারা সর্ববৃহৎ ছাত্র সংগঠন দাবি করেন, তো সেক্ষেত্রে দ্বিতীয় কে? এনসিপির গড়া সংগঠন যেটি গণতান্ত্রিক ছাত্র সংসদ নাকি ছাত্র অধিকার, কারা দ্বিতীয়? এরকম আপনাদের এটি তো মেজারমেন্ট করার দায়িত্ব আসলে আমাদের নয়, এটি আপনারা মেজারমেন্ট করতে পারেন বা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা মেজারমেন্ট করতে পারে, বা আমরা আদৌ বড় কিনা, সবচেয়ে বড় কিনা, এই মেজারমেন্টের দায়িত্ব তো আমাদের নিজেদের না, এটি বরং সাধারণ শিক্ষার্থীরা মেজারমেন্ট করতে পারে বা ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে এরকম মেজারমেন্ট থাকতে পারে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত, সেখানে ছাত্র অধিকার পরিষদ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে অত্যন্ত ইতিবাচকভাবে কাজ করছে শিক্ষার্থীদের জন্য। এবং গত কয়েকটি আন্দোলনে আপনি যদি কোটা সংস্কারের প্রথম যে আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ব্যাট বিরোধী আন্দোলন এবং সর্বশেষ যে কোটা সংস্কার আন্দোলন থেকে যে একটি সরকার পতন আন্দোলন, প্রতিটি আন্দোলনে তারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছে এবং সংগঠন হিসেবে তারা দিন দিন বড় হচ্ছে। এবং আমি মনে করছি এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তো এইভাবে আসলে ধীরে ধীরে বড় হয়েছে, একদিনে তো এত বড় জায়গায় যায়নি। নিশ্চয়ই গণ অধিকার পরিষদ তারাও এই যখন 5 দশক পেরিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো, তারাও ইনশাল্লাহ বড় হবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং এটি অত্যন্ত ইতিবাচকভাবে আমরা দেখছি। অনেক ধন্যবাদ। সেই বিষয়ে অবজারভেশন আপনার কাছেও আসবো। ছাত্র দলের সাধারণ সম্পাদক, তার কাছে আমরা ফিরছি। বনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের প্রেসিডেন্ট, আপনার কাছে সেটি হচ্ছে যে জায়গায় একটু জানতে চাচ্ছি, সেটি নাসিরের কথার সূত্র ধরেই আপনার কি কোনো ব্যাখ্যা আছে? আরেকটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনারা সব দলই একসময় প্রথম দিক থেকে বললেন, আবার এটি নিয়ে বেশ আলোচনায় ছিল, ইভেন এখন একদমই আলোচনায় নেই, ডাকসু আলোচনাও খুব মিয়মান বলা যায়। এটি কি আপনারা একদম আশা ছেড়েই দিয়েছেন? প্রথমত নাসির ভাইয়ের সাথে একটা কথা খুব একটু কড়াভাবে দ্বিমত করব, যে আমাদেরকে হয়তো ওইভাবে থ্রেট মনে করতো না। আমাদেরকে যদি থ্রেট মনে না করতো তাহলে লাইট বন্ধ করে ডাকসু ভবনে একদম বেধড়কভাবে পিটাইতো না। আবার আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার কারণে একবার গ্রেপ্তার হয়ে 6 মাস, আরেকবার গ্রেপ্তার হয়ে আমাকে 7 মাস বিশ্ববিদ্যালয় থেকে জেলখানায় আটকায় রাখলো। তো ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যটা সেটা মূলত ছাত্র দল তখন বা অন্যান্য ছাত্র সংগঠন আছে যারা ক্রিয়াশীল ক্যাম্পাসে কাজ করতো বা আপনার ভূমিকা রাখতো। 3 মিনিট দিতে পারবো সময়, সবাইকে সাথে নিয়ে কিন্তু আসলে কাজ করার জায়গা, তো এইটা একটা জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ডাকসু নির্বাচনের কথাটা বলতেছেন, দেখেন এটা তো আমাদের জুলাই অভ্যুত্থানের একটা কমিটমেন্টের জায়গা, বা আমরা যারা পরিবর্তিত সময়ের পরিবর্তিত রাজনীতিটা চাই, করতে চাই, এবং স্টুডেন্টরা যেটা চায় সেটা যদি আমরা উপহার দিতে চাই, তাহলে অবশ্যই সেই জায়গাটায় প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ছাত্র সংসদ নির্বাচনের জায়গায় আন্তরিক হইতে হবে। এবং এটা দিয়ে কিন্তু শিক্ষার্থীরা মাপবে যে এই ছাত্র সংগঠনের আসলে ভবিষ্যতের অ্যাটিটিউডটা কি। সেখান থেকে আমি মনে করি যে ডাকসু নির্বাচনে যেটা বলেন যে আলোচনাটা অনেকটা হারিয়ে গেল, আমি নিজে আসলে যখন বুঝলাম যে ডাকসু নির্বাচনটা মনে হয় দিচ্ছে না এবং ভিতরে অনেক কলকাঠি এখানে নাড়া হচ্ছে যে ডাকসু নির্বাচন না হয়, আমি নিজে অনশনে বসে গেছি। একটা ছাত্র সংগঠনের একটা ছাত্র সংগঠনের বলছি কেন্দ্রীয় সভাপতি হয়েও বিসি স্যারের বাসভবনের সামনে আমি অনশন করেছি 3 দিন। এরপরে ঈদের বলল 2 জুন নির্বাচন কমিশন ঘোষণা করবে, করা হয় নাই। ঈদের পরে এসে আবারও অবস্থা, নির্বাচন কমিশন আদায় করলাম, এখন তফসিল দেয় না।
এখন কারা বাধা দিচ্ছে দেখেন, মিটিং এর পরে মিটিং, এই আলাপ সেই আলাপ, অমুকের সাথে বসতে হবে, তমুকের সাথে বসতে হবে। হ্যাঁ, সেই জায়গা থেকে আবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার তারা বললো যে এই সময় ডাকসু নির্বাচন দিলে এটা নাকি বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হয়ে যাবে। এখন নাসির ভাই এখানে আছেন, গতকালকে বিবিসির একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত ছাত্রদলের ঢাবি শাখার যে দপ্তর সম্পাদক, উনি বলছেন যে সংস্কার করতে হবে, এরপরে ডাকসু নির্বাচন। আবার ওনাদের ঢাবি শাখার শীর্ষ নেতৃবৃন্দ তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের এখন নির্বাচন করার সক্ষমতা নাই, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারতেছে না। তো এই যে এইভাবে তাহলে কি আর ডাকসু নির্বাচন হবে না? তাহলে ডাকসু নির্বাচন কবে হবে, কিভাবে হবে? সংস্কারের জালে কি ডাকসু নির্বাচন আটকে যাবে? এখন বিষয়টা যদি এরকম হয় যে বিশ্ববিদ্যালয়ে আবার বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে তো এটা না যে আসলে একটা ছাত্র সংগঠন যখন মনে করবে যে হ্যাঁ আমার লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে, মানে আমি যতক্ষণ না তো জিতবো এরকম একটা কনফিডেন্স আমার ভিতরে আসবে, আমি ততক্ষণ হয়তো বলবো না যে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। অনেক ধন্যবাদ। 1 মিনিটের মধ্যে একটা উত্তর চাই, তা হচ্ছে যে আপনি যতটুকু জানি তা হচ্ছে যে ডাকসু নির্বাচনের জন্য আপনি নিজেও ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিচ্ছেন। সেক্ষেত্রে এই ক্রিয়াশীল ছাত্র সংগঠন কাদেরকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমি আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে মনে করছি না, কারণ যারা জুলাই অভ্যুত্থানের শক্তি, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমি প্রতিযোগী মনে করতে পারি। সেই হিসেবে প্রতিযোগিতা এবার আসলে ছাত্র সংগঠনের জায়গার চেয়ে ব্যক্তি হিসেবে প্রতিযোগীর জায়গাটা মুখ্য হবে বলে আমি মনে করছি। শিক্ষার্থীরা এই জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থানের আগের যে সময়টা, সেই সময়টাতেও আসলে ছাত্র নেতারা বা ছাত্র সংগঠনরা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আসলে কে কোথায় ছিলেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কি ভূমিকা ছিলেন, এবং জুলাই অভ্যুত্থানের সময় কে কি করেছেন, জুলাই পরবর্তী সময়গুলোতেও আসলে কে কি করেছেন, এই বিষয়গুলো আমার মনে হয় শিক্ষার্থীদের খুব মুখ্য হয়ে। অনেক ধন্যবাদ। সুযোগ পেলে ফিরবো। সংস্কারের জালে ডাকসু নির্বাচন আটকে যাবে কিনা প্রশ্ন তুলেছে, কিন্তু ভালো খবর হচ্ছে সংস্কারের জালে জাতীয় নির্বাচন আটকে না যাওয়ার একটি সুবাতাস বইছে। প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার। এটি কি কতটা আশার আলো দেখছেন, কিংবা বিএনপির দীর্ঘদিনের শঙ্কা সেটি কি কাটলো? প্রথমত হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে বিনিয়ামিন একাধিকবার মাননীয় ভাইস চ্যান্সেলরের বাসার সম্মুখে তিনি অনশন করেছেন। এটাকে আমার ছেলে মানে কি বলে না, বাচ্চা সুলভ আচরণ মনে হয়েছে। কারণ ছাত্র সংসদ নির্বাচন এটি ছাত্র সংগঠন যেরকম অধিকার, সাধারণ শিক্ষার্থীদের অধিকার, এবং ছাত্র সংগঠন হিসাবে কোনোভাবে এই দাবির বিপক্ষে অনশন যাওয়া আমার কাছে কোনোভাবে সমীচীন নয়। কারণ বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চরিত্র, সেটি হচ্ছে আপনাকে দাবি আদায় করে নিতে হবে। সেটার জন্য বারবার অনশন করা এটি কোনোভাবে আমার কাছে কোনোভাবে ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে এই আচরণ আমার কাছে কোনোভাবে খুবই হচ্ছে বুদ্ধিসম্পন্ন আচরণ মনে হয়নি। আরেকটি বিষয় যেটি আপনি বললেন সংস্কারের বিষয়ে ডাকসু নির্বাচন, দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকেও আপনি দেখেছেন যে ৭১ জন আওয়ামী লীগপন্থী শিক্ষক যারা বিবৃতি দিয়েছে শেখ হাসিনার পক্ষে। আমরা বলেছি যারা আগস্টের ৩ তারিখ এবং ৪ তারিখও গণ অভ্যুত্থানের বিপক্ষে, খুনি হাসিনার পক্ষে যারা দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা হচ্ছে মিছিল করেছে, যারা রেজিস্ট্রার ভবনে শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে, তাদের বিপক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ আসলে গ্রহণ করেনি। সুতরাং এই প্রক্রিয়াগুলোকে রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যদি করতে চায় তাহলে করতেই পারে। তারা যদি কোনো শিক্ষকের বিচার এখন প্রক্রিয়া শুরু করে নাই, কোনো কর্মকর্তাকে এখনো পর্যন্ত অব্যাহতি বা বিচার প্রক্রিয়া নিয়ে যায়নি। আপনি দেখেছেন ৩ দিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে পদধারী একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং যাবতীয় কোনো পদক্ষেপই আসলে সুস্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো গ্রহণ করতে পারেনি। সুতরাং আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত যাচাই বাছাই করে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দেওয়া উচিত বলে আমার মনে হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রতিটি পদক্ষেপকে আমরা ইতিবাচকভাবে দেখেছি এবং বিশ্ববিদ্যালয়কে আমরা সংগঠন হিসাবে সহযোগিতা করছি এবং প্রতিটি মিটিং এ আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করছি, মত দিচ্ছি, দ্বিমত দিচ্ছি। এটি আমরা নিশ্চিত। অনেক ধন্যবাদ। জাতীয় নির্বাচনের ব্যাপারে আমি কথা বলছিলাম, আমি সুযোগ থাকলে আবার ফিরবো। একদম 1 মিনিটের মধ্যে বলবেন জাতীয় নির্বাচনের ব্যাপারে আজকে যে তথ্যটা বলেছি। আমি একটু জাস্ট 1 মিনিট আমি 30 থেকে 40 আমরা কিন্তু ছাত্র দলের জায়গা থেকে ডাকসু নির্বাচনের জন্য কোনো কর্মসূচি দেখি নাই, এবং ওনারা বারবার সংস্কারের কথা বলে আর বলে পরিবেশ নাই। জি, তো এটা আসলে একটা অজুহাত। আমি ছাত্র দলের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের উপর আস্থা রাখার জন্য যে আপনারা নির্বাচনে যান, শিক্ষার্থীদের উপর আস্থা রাখেন, ভালো কাজ করেন, শিক্ষার্থীরা আপনাদের ম্যান্ডেট আপনাদেরকে দিবে।
এবং এটাই তো ডাকসু শেষ না, আমরা ধারাবাহিকভাবে আমি কমিটমেন্ট করছি, আমি যদি ডাকসুর বিপি হই, বিপি থাকা অবস্থায় আমি আরেকটা ডাকসুর আয়োজন করে যাবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে ডাকসু হবে, সবচেয়ে বেশি উপকার হবে ছাত্র সংগঠনগুলোর। না না, ডাকসু এবং একজন বৃহৎ বিপির ছাত্র দায়িত্ব সংগঠন না ইয়ামিন, এটা তো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। নোট তো পারে না, আরেকটা দিয়ে যাইতে। শিক্ষার্থী হিসেবে ভয়েস রেজ করা আমাদের দায়িত্ব। যেমন আপনি বলেন আমি অনশন করেছি, এটা তো ছাত্র দলের তো দায়িত্ব ছিল, তারা তো কিছু করে না ডাকসু নির্বাচনের দাবিতে। তো আপনি জাতীয় নির্বাচনের কথা যেটা বলেন, অবশ্যই আমরা ছাত্র নেতা হিসাবে সবার আগে আমি যেটা চাইবো যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হোক। সেক্ষেত্রে আসলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার কি ভূমিকায় অবতীর্ণ হয় এটা আমরা দেখতে চাই। ডাকসু নির্বাচনে যদি না দিতে পারে তাহলে জাতীয় নির্বাচন কি দিবে? আর ডাকসু নির্বাচন যদি বাধাগ্রস্ত করা হয়, যারা বাধাগ্রস্ত করবে জাতীয় নির্বাচন তো তারা ম্যানিপুলেট করবে। অনেক ধন্যবাদ নাসির। প্রথমত হচ্ছে ডাকসু নির্বাচন দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এটি তো সরকারের কোনো এখতিয়ার নয় বলে আমরা মনে করি। এবং জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আমার তো মনে হচ্ছে সংস্কারের বিষয়ে অনেকগুলো ধাপ অতিক্রম করছে। ঐক্যমত কমিশন বিষয়ে প্রায় মিটিং হচ্ছে এবং আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে যে জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা। এটি আমি মনে করি একটি ইতিবাচক পদক্ষেপ এবং ডাকসুও যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয় সে দাবিও আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি। এবং জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হবে, আমরা একটি কমিটমেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা আমরা মনে করছি প্রতিটি পদক্ষেপ খুব দ্রুত হওয়া উচিত বলে আমরা মনে করি। অনেক অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ বিনিয়ামিন মোল্লা আপনাদের দুজন। মাই টিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই দেশ এগিয়ে যাক। এই যে জুলাই বিপ্লব যে সকল তরুণেরা করেছে, যে সকল বিপ্লবীরা করেছে, তারা যেরকম একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে ফ্যাসিবাদ দূর করে কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ার স্বপ্ন নিয়ে অগণন মানুষের রক্তের মাধ্যমে নতুন এক বাংলাদেশ এসেছে, সেই বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক। আর সেক্ষেত্রে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।